এমন এক ডাকাত যে মাত্র 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে একটি ব্যাংকে ডাকাতি করে পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম। ব্যাপারটি অবিশ্বাস্যকর হলেও 1933 সালে আমেরিকার অর্থনৈতিক মন্দার সময় জন ডিলিঞ্জার নামের এমন এক ডাকাতের আতঙ্ক সরকার এবং জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছিল যে পুরো আমেরিকার পুলিশ বিভাগ এবং FBI এর দিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রায় অনেক মানুষের হত্যা, 3 বার জেল থেকে পালানো, এমনকি 4টি পুলিশ অস্ত্রাগার ও প্রায় 24টি ব্যাংকে ডাকাতি করে বিখ্যাত ডাকাত ও গ্যাংস্টারদের তালিকায় তার নাম নথিভুক্ত করেছিল, তাও আবার দিনের আলোতে সকলের চোখের সামনে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি এমনই এক দুর্ধর্ষ ডাকাতের সত্য জীবন কাহিনীর ওপর নির্মিত 2009 সালে মুক্তি পাওয়া পাবলিক এনিমিজ মুভিটি। আর এই পাবলিক এনিমিজ কথাটির একটি অর্থ রয়েছে, বাংলায় যার মানে হলো জনগণের শত্রু। তবে কেন জন ডিলিঞ্জারকে পাবলিক এনিমিজ নামে ডাকা হতো সেটা জানতে হলে এক্সপ্লেনেশনটি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ঘুরে আসা যাক এক দুর্ধর্ষ সাহসী ডাকাতের জীবন কাহিনী থেকে। সালটা ছিল 1924, যখন জন ডিলিঞ্জার তার এক বন্ধুর সাথে মিলে একটি চুরির পরিকল্পনা করে। তবে দুর্ভাগ্যবশত সেই চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় এবং আদালত তাকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে, যার পর তাকে আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যের মিচিগান শহরের ইন্ডিয়ানা স্টেট পেনিটেন্সারি নামের কারাগারে রাখা হয়। জেলে থাকাকালীন তার সাথে হ্যারি পিয়ারপন্ট, হোমার ভ্যান মিটার ও আরও অপরাধীদের সাথে পরিচয় হয় এবং কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। 1933 সালের মে মাসে কারাগারে তার কাছে হঠাৎই তার সৎ মা মারা যাওয়ার খবর আসে। তার মায়ের মৃত্যুর কারণে তাকে প্যারোলে 8 সপ্তাহের জন্য মুক্ত করে দেওয়া হয় এবং এই সুযোগেই কাজে লাগিয়ে সে তার বেশ কিছু বন্ধুদের সাহায্যে প্রচুর পরিমাণে বন্দুক, মেওয়ার থ্রেড কো নামের এক সুতোর কোম্পানির সহায়তায় ওই জেলের মধ্যে গোপনে প্রবেশ করায়। প্যারল শেষে পুনরায় তাকে জেলে ফিরিয়ে আনার দিন চলে আসে। রেড হ্যামিল্টন নামের একজন পুলিশ অফিসার জনকে নিয়ে জেলখানার সামনে এসে উপস্থিত হয়। আসলে রেড হ্যামিল্টন কোনো পুলিশ অফিসার ছিল না, সে ছিল জনেরই একজন সাথী এবং তারা এসেছিল জেলের মধ্যে থাকা তাদের বাকি সকল সদস্যদের ছাড়ানোর উদ্দেশ্যে। রেড হ্যামিল্টন ছিল পুলিশের ছদ্মবেশ ধারণ করে। অন্যদিকে জেলের ভিতরে একটি সেলাই কারখানাকে দেখানো হয়, যেখানে তাদের বাকি সকল সদস্যরা প্রতিদিনের মতো তাদের কাজ শুরু করার জন্য তৈরি হচ্ছিল। ঠিক তখনই ওই সুতোর বাক্সগুলির মধ্যে থেকে তারা একটি করে বন্দুক খুঁজে পেয়ে যায়, যেগুলির সাহায্যে তারা সকল পুলিশদের গান পয়েন্টে নিয়ে কারাগারের বাইরের দিকে নিয়ে যায়। একই সময়ে জন এবং হ্যামিল্টন কারাগারের ভিতরে ছদ্মবেশে প্রবেশ করে ওয়ার্ডেনের দিকে বন্দুক তাক করে কারাগারের মেন গেটটিকে খুলে দিতে বলে। এরপর জনের সকল সাথীরা পুলিশের ইউনিফর্ম খুলে নিয়ে নিজেরা পরে নেয়, যাতে বাইরে বেরোনোর সময় তাদের উপর কারো সন্দেহ না হয়। তবে তাদেরই মধ্যে একজন কয়েদি বিনা কারণেই একটি পুলিশ অফিসারকে খুবই খারাপভাবে মারধর করতে শুরু করে এবং অন্য একজন তো একটি পুলিশ অফিসারের উপর গুলিও চালিয়ে দেয়, যার ফলে কারাগারের সিকিউরিটি সাইরেন বেজে ওঠে। আর সাইরেনের আওয়াজ শোনা মাত্রই ডিলিঞ্জার এবং বাকি সকলেই তৎক্ষণাৎ জেল থেকে বাইরের দিকে পালিয়ে আসে। সাইরেনের আওয়াজ শুনে সতর্ক সকল পুলিশ অফিসার তাদের দিকে জেলের মেইন দরজার উপরের ভিউ পয়েন্ট থেকে ফায়ার করতে শুরু করে এবং কয়েদি ও পুলিশের মধ্যে ভয়ানক গানফাইট শুরু হয়ে যায়। এই গানফাইটে দুর্ভাগ্যবশত ওয়াল্টার নামের জনের একজন প্রিয় সাথী মারা যায়, তবে বাকি সকলেই সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং এরপর তারা মিচিগান শহর থেকে 3 মাইল দূরে একটি ফার্মে গিয়ে উপস্থিত হয়। সেখানে তারা তাদের নতুন জামাকাপড় পরে পেট ভরে খাবার খেয়ে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করার জন্য শিকাগো শহরের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ইস্ট লিভারপুল ওহায়োতে ম্যালভিন পারভিস নামের একজন FBI এজেন্টকে প্রিটি বয় ফ্লয়েড নামের একজন ডাকাতের পিছু করতে দেখা যায় এবং পিছু করতে করতে এক সময় এসে সে তার স্নাইপার রাইফেল দিয়ে শেষমেশ তাকে হত্যা করতে সক্ষম হয়। ইতিমধ্যে জন ডিলিঞ্জার এবং তার বাকি সদস্যরা পূর্ব শিকাগোয় তাদের এক গোপন আস্তানায় এসে পৌঁছায়। সেখানে পৌঁছানো মাত্রই তারা হ্যারি বার্মান নামের একজন ব্যক্তির কাছ থেকে বেশ কিছু অটোমেটিক গানস এবং হাই স্পিড গাড়ির ব্যবস্থা করে, যেগুলিকে তারা তাদের ডাকাতির কাজে ব্যবহার করবে। এরপর জন অ্যানা সেজ নামের একজন প্রস্টিটিউট মহিলা ও মার্টিন জার্কোভিচ নামের একজন কারাপ্ট পুলিশ অফিসারের সাথে দেখা করে। জন সেই পুলিশ অফিসারকে বেশ কিছু টাকার বিনিময়ে পূর্ব শিকাগোতে সুরক্ষিতভাবে থাকা এবং বিনা বাধায় অপরাধমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য সম্মতি নেয়।
যাতে সে জনকে এবং তার বাকি সকল সদস্যদের পুলিশের নজর থেকে দূরে রাখতে পারে। তো যাই হোক, এরপর জন ডিলিঞ্জারের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। তারা শহরের একটি ব্যাংকে ডাকাতি করার জন্য হানা দেয়। ব্যাংকে প্রবেশ করা মাত্রই তারা সকলকে গান পয়েন্টে নিয়ে মেঝেতে শুয়ে পড়তে বলে। জন ব্যাংকের ম্যানেজারকে মেরে ফেলার হুমকি দিয়ে ব্যাংকের মেন ভল্টটিকে খুলতে বলে। তবে ম্যানেজার চাবি হারিয়ে যাওয়ার বাহানা বানায়, যার ফলে জন ম্যানেজারকে সজোরে আঘাত করে তাকে জানিয়ে দেয়, তুমি কি আমার হাতে হিরোর মতো মরতে চাও, নাকি একজন কাপুরুষের মতো বাঁচতে চাও? এই কথা শোনা মাত্রই সে মৃত্যুর ভয়ে এবার ভল্টটিকে খুলে দেয়। অন্যদিকে তার আরও দুজন সাথী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে সকল টাকা ব্যাগে ভরতে শুরু করে। একই সময়ে ব্যাংকের বাইরে অন্য একজন বন্দুক নিয়ে সেখানে পাহারা দিচ্ছিল। ঠিক তখনই সে দেখে একটি গাড়িতে করে বেশ কয়েকজন পুলিশ সেখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদের মধ্যে একজন ব্যাংকের দিকেই ছুটে আসছে, যার ফলে সে তৎক্ষণাৎ ব্যাংকের গেটে টোকা মেরে ব্যাংকের ভিতরে উপস্থিত জন এবং তার বাকি সকল সদস্যদের সতর্ক করে দেয় এবং ওই পুলিশ অফিসার তার কাছাকাছি আসা মাত্রই সে তাকে হস্টেজ বানিয়ে নিয়ে সামনের পুলিশ ভ্যানগুলির দিকে অন্ধের মতো গুলি চালাতে থাকে। ইতিমধ্যে জন ব্যাংকের ম্যানেজার ও একজন মহিলাকে গান পয়েন্টে রেখে ব্যাংকের থেকে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে সেখানে আরও পুলিশ অফিসার এসে পৌঁছায়, যার ফলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। তবে পুলিশ যখন দেখে দুইজন নির্দোষ মানুষকে তারা বন্দি বানিয়ে রেখেছে, তখন তারা ফায়ারিং বন্ধ করে দেয় এবং এই সুযোগেই জন এবং তার বাকি সকল সদস্যরা ওই হাই স্পিডের গাড়িগুলিতে করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিছু দূর যাওয়ার পর জন ওই দুইজনকে একটি নির্জন স্থানে জঙ্গলের মাঝ বরাবর গাছের সাথে বেঁধে রেখে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় ওয়াশিংটন ডিসির সরকারের একটি মিটিং রুমে, যেখানে ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডাইরেক্টর জেনারেল এডগার সরকারের কাছে তাদের ইনভেস্টিগেশন ব্যুরোর তহবিলকে বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানায়, যাতে তারা এই কুখ্যাত ডাকাতদের ধরার জন্য অর্থের দিক থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য পেতে পারে। তবে সরকার তার এই আবেদনকে খারিজ করে দেয়, কারণ সরকারের সকল প্রতিনিধিরা তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে যে সে তার জীবনে নিজে থেকে কতজন আসামিকে ধরেছে। তবে তার কাছে এই প্রশ্নের কোনো উত্তরই থাকে না। এই কারণেই তাকে একটি আনপ্রফেশনাল বিওআই এর ডাইরেক্টর বলে অপমান করে, যার ফলে এডগারকে নিরাশ হয়ে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। তবে যেভাবেই হোক সেই কুখ্যাত ডাকাত জন ডিলিঞ্জারকে ধরতে চায়, তাই সে তৎক্ষণাৎ তার অফিসে পৌঁছে এজেন্ট পারভিসকে ডেকে পাঠায়। এজেন্ট পারভিস হল সেই এফবিআই এজেন্ট যে কিছুদিন আগেই প্রিটি বয় ফ্লয়েড নামের এক ডাকাতকে হত্যা করার জন্য বিখ্যাত হয়ে উঠেছিল। তার সাথে দেখা করে ডাইরেক্টর এডগার তাকে শিকাগোর স্পেশাল এজেন্টের পদে নিযুক্ত করে জন ডিলিঞ্জারকে গ্রেপ্তার করার মিশন দিয়ে দেয়। সে সকল সংবাদ মাধ্যমের সম্মুখে দাঁড়িয়ে জন ডিলিঞ্জারকে ধরার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে জন ডিলিঞ্জার ও তার গ্যাংয়ের বাকি সকল সদস্যরা মিলে একটি রেস্তোরাঁয় ডাকাতির খুশিতে ভালো সময় কাটাতে থাকে। সেখানে এলভিস কার্পিস নামের একজন গ্যাংস্টার তার সাথে দেখা করে এবং তারা দুইজনে মিলে একটি ট্রেন লুট করার পরিকল্পনা বানাতে থাকে, যার মধ্যে আমেরিকার বিখ্যাত ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রায় $17 লাখ অন্য জায়গায় ট্রান্সফার করা হবে। এই কথোপকথন চলাকালীন জনের নজর হঠাৎই এক রূপসী নারীর উপরে গিয়ে পড়ে, যার নাম হলো বিলি ফ্রেচেট। প্রথম দেখাতেই জন বিলি ফ্রেচেট নামের ওই রূপসী নারীর প্রেমে পড়ে যায়। জন তার কাছে যায় এবং তাকে তার সাথে ডান্স করতে বলে। মেয়েটি এক কথায় রাজিও হয়ে যায়। কিছু সময়ের মধ্যেই তারা একে অপরকে বেশ ভালোভাবে জেনে যায়। মেয়েটি একটি ক্লাবে চাকরি করে। তার বাবা হলো ফ্রেঞ্চ এবং তার মা হলো একজন ইন্ডিয়ান। তবে জনের পরিচয় সে জানতে চাইলে জন তাকে জানায় সে নতুন কিছু ব্যবসা শুরু করতে চলেছে। এই বলে সে তার আসল পরিচয়কে গোপন রাখে। তবে বেশ কিছুদিন একে অপরকে ডেট করার পর শেষমেশ জন তার আসল পরিচয় সম্পর্কে তাকে জানিয়ে দেয় যে সে একজন বিখ্যাত ডাকাত এবং তার নাম হলো জন ডিলিঞ্জার। সে সকলের কাছে পাবলিক এনিমিজ নামেও পরিচিত। এই কথা শুনে বিলি কিছু সময়ের জন্য স্থির হয়ে যায়। তবে জন তাকে বুঝিয়ে দেয় সে তাকে ভালোবাসে এবং তার জন্য সে সবকিছুই করতে পারে, এমনকি সে ডাকাতির কাজও ছেড়ে দিতে পারে। জনের তার প্রতি এই সৎ মনোভাবকে দেখে বিলি ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে এফবিআই অফিসে এজেন্ট কার্টার বাউম জন ডিলিঞ্জারের একটি কোট পেয়ে যায়, কারণ জন এই কোটটিকে দিয়েছিল বারবারা প্যাটেজকে নামের সেই মহিলাটিকে, যাকে সে ব্যাংক ডাকাতির সময় পুলিশের হাত থেকে বাঁচার জন্য আটক করে রেখেছিল।
তো বর্তমানে এই কোডটি যেহেতু জন ডিলিঞ্জারকে ধরার জন্য তাদের কাছে একমাত্র প্রমাণ, তাই তারা সেই সব জায়গায় ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয় যেসব জায়গায় এই রকম কোড বিক্রি হয়। কারণ তাদের ধারণা জন ডিলিঞ্জার হয়তো সেই জায়গার আশেপাশেই লুকিয়ে থাকতে পারে। তবে এজেন্ট পারভেজ ভালোভাবে জানতেন এই মিশন খুবই ঝুঁকিপূর্ণ, এতে তাদের এজেন্টদের প্রাণও যেতে পারে। তাই তিনি তার বাকি সকল এজেন্টদের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা দিয়ে দেয়। তিনি জানান তারা এমন কিছু অপরাধীদের পিছু করছে যারা না কাউকে ভয় পায় এবং না কাউকে হত্যা করতে তাদের হাত কাঁপে। তাই তাদের মধ্যে কেউ যদি এই মিশনের জন্য তৈরি না থাকে তাহলে যথাসময়ে তারা এই মিশনকে নির্দ্বিধায় এখানেই ছেড়ে চলে যেতে পারে। যাই হোক, এরপর এজেন্ট পারভেজ শহরের টেলিফোন এক্সচেঞ্জ সংস্থার সদর দপ্তর থেকে জন ডিলিঞ্জার ও হ্যারি বার্মান নামের সেই কার ডিলারের একটি ফোন কলের রেকর্ড পেয়ে যায়, যেখান থেকে পারভেজ জানতে পারে আজ রাতে শেরন অ্যাপার্টমেন্টে ডিলিঞ্জারের সাথে হ্যারি বার্মানের ডিসোটো নামের একটি গাড়ির ডিল হতে চলেছে এবং ওই অ্যাপার্টমেন্টে মিস কটের নামে তাদের জন্য একটি রুম বুক করা হয়েছে। তো এই খবর পাওয়া মাত্রই পারভেজ তার কিছু এজেন্টদের নিয়ে সেই অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। তবে সেখানে সে জন ডিলিঞ্জারের বদলে তারই গ্যাংয়ের একজন সদস্য বেবিফেস নেলসনের সম্মুখে উপস্থিত হয়। কিন্তু তার সামনাসামনি হওয়া সত্ত্বেও এজেন্ট পারভেজ প্রথমবারেতেই তাকে চিনতে ব্যর্থ হয়। তবে তার কিছুটা সন্দেহ হওয়ার কারণে এজেন্ট বার্টনকে সেই অ্যাপার্টমেন্টে রেখে আরও এজেন্টদের ডাকার জন্য নিচে চলে যায়। আর এটিই পারভেজের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। নেলসন বার্টন নামের ওই এজেন্টকে পিছন দিক থেকে গুলি করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই সকল ঘটনার পর পারভেজ নিজের প্রতি খুবই অনুশোচনা বোধ করে, কারণ হাতের কাছে নেলসনের মতো এত বড় অপরাধীকে পেয়েও সে তাকে ধরতে ব্যর্থ হয়। এছাড়াও তার একজন যোগ্য এজেন্ট বিনা দোষে প্রাণ হারায়। অন্যদিকে জন ডিলিঞ্জার নির্ভয়ে একের পর এক ব্যাংকে ডাকাতি চালিয়ে যায়। সে আবারও একটি ব্যাংকে হানা দিয়ে সকলকে গান পয়েন্টে নিয়ে ব্যাংক থেকে প্রায় $৭৪,০০০ নিয়ে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে খুব সহজেই সেখান থেকে পালিয়ে যায়। তার আতঙ্ক এবার ধীরে ধীরে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের মধ্যেও ছড়িয়ে পড়ে। ডাইরেক্টর জে এডগার প্রশাসনের এই ব্যর্থতার কারণে অনেকটা হতাশ হয়ে পড়ে। সে এজেন্ট পারভেজকে কল করে জানায় আজ সকালেই জন ডিলিঞ্জার আবারও একটি ব্যাংকে ডাকাতি করেছে, তা সত্ত্বেও আমরা তাকে ধরতে ব্যর্থ হচ্ছি। আর এটিই যদি চলতে থাকে তাহলে প্রশাসনের প্রতি মানুষের ভরসা একেবারে উঠে যাবে। সকল কথা শোনার পর এজেন্ট পারভেজ ডাইরেক্টর এডগারকে জানিয়ে দেয় তাদের যদি জন ডিলিঞ্জারকে ধরতেই হয় তাহলে সর্বপ্রথম এই আনএক্সপিরিয়েন্সড এজেন্টদের তাদের এই মিশন থেকে বরখাস্ত করতে হবে এবং এদের পরিবর্তে কোয়ালিফাইড এবং অভিজ্ঞ এজেন্টদের এই মিশনে নতুনভাবে নিযুক্ত করতে হবে, নইলে বিনা কারণে তাদের সকল এজেন্টরাই মারা যাবে। তো যাই হোক, এডগার যেভাবেই হোক ডিলিঞ্জারকে ধরতে চায়, তাই সে শেষমেশ এজেন্ট পারভেজের কথা মতো টেক্সাসের ডলাস শহরের এফবিআইয়ের ব্যুরো থেকে বেশ কিছু অভিজ্ঞ এজেন্টদের শিকাগোতে নিয়ে আসা হয় এবং পারভেজ নিজে তাদের রিসিভ করার জন্য রেলওয়ে স্টেশনে যায়। অন্যদিকে জন ডিলিঞ্জার, তার গার্লফ্রেন্ড বিলি ও গ্যাংয়ের সকল সদস্যরা মিলে বেশ আনন্দের জীবন কাটাতে থাকে। তারা সকলেই ফ্লোরিডায় ঘোড়ার রেস দেখার জন্য যায়। সেখানেই তার একজন গ্যাং মেম্বার শিকাগোর মিডওয়েস্টে নতুনভাবে ডাকাতি করার পরিকল্পনা বানাতে থাকে। তাদের কথোপকথন শুনে বিলির মনে জনের প্রতি ভয় সৃষ্টি হয়, কারণ সে জনকে হারাতে চায় না। সে বুঝতে পারে জনের জীবন কতটা ঝুঁকিপূর্ণ। তবে জন তাকে জানিয়ে দেয় তাকে যদি মরতেই হয় তবে সে সারা জীবন তার সাথে কাটিয়ে বয়স্ক হয়েই মরবে, কারণ তার নিজের প্রতি তার খুবই আত্মবিশ্বাস। তো যাই হোক, এরপর জন এবং বিলি সেই শহরের একটি হোটেলে রাত কাটানোর জন্য যায়। তবে গোপন সূত্রে খবর পেয়ে এফবিআইয়ের এজেন্টরা সেই হোটেলে উপস্থিত হয়ে জন এবং তার বাকি দুইজন সাথীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কারাগারে এজেন্ট পারভেজ তার সাথে দেখা করার জন্য যায়, কারণ এর আগে সে কখনো ডিলিঞ্জারকে সামনাসামনি দেখেনি। ডিলিঞ্জার তাকে জানিয়ে দেয় তাকে আটক করে রাখা খুব একটা সহজ নয়। সে আবারও জেল থেকে বেরোবে এবং তাদের চোখের সামনে দিয়েই ব্যাংকে ডাকাতি করবে। এই কথা শুনে পারভেজ তাকে পরিষ্কার জানিয়ে দেয় তুমি সেই দিনই জেল থেকে বেরোবে যেদিন তোমাকে ফাঁসির সাজা দেওয়া হবে। তবে জন পারভেজকে কটাক্ষ করে বলে আমাকে ফাঁসি দেওয়ার স্বপ্ন তুমি ছেড়ে দাও, তার থেকে ভালো তুমি অন্য একটি কাজ বেছে নাও। এই কথা শোনার পর পারভেজ তাকে আর কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। কিন্তু সেখানে উপস্থিত আর একজন অফিসারের কাছ থেকে জন জানতে পারে
আজ রাতেই তাকে এখান থেকে ইন্ডিয়ানায় নিয়ে যাওয়া হবে। এরপর সেই রাতেই একটি প্লেন তাকে নিয়ে ইন্ডিয়ানার উদ্দেশ্যে উড়ে যায়। পুরো দুনিয়াতে জন ডিলিঞ্জারের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে। এয়ারপোর্টে প্রচুর পরিমাণে পুলিশের সাথে তাকে ইন্ডিয়ানাতে প্রবেশ করানো হয়। সারা বিশ্বে সে এতটাই বিখ্যাত হয়ে যায় যে তাকে একবার মাত্র দেখার জন্য প্রচুর পরিমাণে মানুষ রাস্তার চারিদিকে ভিড় করে দাঁড়িয়ে থাকে এবং তাকে এক বিখ্যাত ব্যক্তির মতো হাত নাড়িয়ে অভ্যর্থনা জানায়। কারণ তার ডাকাতি করার একটি নিয়ম ছিল, সে শুধু ব্যাংকের টাকায় ডাকাতি করত, সাধারণ কাস্টমারদের টাকা সে সকলকে ফিরিয়ে দিত। যাই হোক, জেলে থাকাকালীন জন লুই পিকেট নামে তার একজন আইনজীবীর সাথে দেখা করে এবং তার জেল থেকে পালানোর পরিকল্পনা তাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। এরপর কোর্টের ট্রায়ালের দিন চলে আসে। প্রতিপক্ষ আইনজীবী তাকে ইন্ডিয়ানা থেকে ফিলাডেলফিয়ার ইস্টার্ন স্টেট পেনিটেন্সিয়ারি কারাগারে ট্রান্সফার করার কথা বলে। তবে জনের আইনজীবী তার বুদ্ধির পরিচয় দিয়ে খুবই চালাকির সাথে বিচারককে নানান যুক্তি দেখিয়ে যেমন তেমনভাবে জন ডিলিঞ্জারকে ইন্ডিয়ানার কারাগারে রাখার জন্য মানিয়ে নেয়। পরদিন যখন জেলের একজন সাফাই কর্মী কারাগারগুলিকে পরিষ্কার করার জন্য জেলের মধ্যে প্রবেশ করে, তখন সেই সুযোগেই জন তার মাথায় বন্দুক ধরে তাকে বন্দি বানিয়ে নেয় এবং এই সকল কাজে তাকে সাহায্য করে সেই জেলেরই একজন কয়েদি। এরপর জেলের প্রধান ওয়ার্ডেনের মাথায় বন্দুক ধরে জেলের অস্ত্রাগার থেকে বেশ কিছু মেশিনগান ও রাইফেল নিজের সাথে নিয়ে ধীরে ধীরে তারা পার্কিং লটে গিয়ে পৌঁছায়। এরপর তারা ওয়ার্ডেনের গাড়িতে করেই জেল থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে জন দেখে চারিদিকে প্রচুর পরিমাণে পুলিশ পাহারা দিচ্ছে। তবে তারা যেহেতু ওয়ার্ডেনের গাড়িতে রয়েছে, তাই তাদের উপরে কারো সন্দেহই হয় না। তারা নির্দ্বিধায় সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে জন সর্বপ্রথম তার গার্লফ্রেন্ড বিলিকে ফোন করে। ফোনে জনের আওয়াজ শুনে বিলির কিছুটা আশ্বস্ত বোধ হয়। জন তাকে জানায় কিছুদিনের মধ্যেই সে শিকাগোতে আসছে। এই কথা শুনে বিলি তাকে শিকাগোতে আসতে মানা করে দেয়, কারণ পুরো শিকাগোর পুলিশ তাকে ধরার জন্য তাকে তন্ন তন্ন হয়ে খুঁজছে এবং হয়তো তারা তার ওপরেও গোপনে নজর রাখছে। তবে জন তাকে জানিয়ে দেয় তার কাছে আসতে তাকে কেউ বাধা দিতে পারবে না। সে সেখানে আসবে এবং তারা দুইজনেই সেখান থেকে অনেক দূরে কোথাও চলে যাবে। অন্যদিকে দেখা যায় এফবিআইয়ের এজেন্টরা তাদের কথোপকথন শুনছে, যার ফলে বিলির ধারণাই সঠিক হয়। এফবিআইয়ের এজেন্টরা এই সকল কিছুর কথোপকথনের একটি কপি এজেন্ট পারভিসকে গিয়ে দিয়ে দেয়, যেটা পড়ার পর সে বুঝে যায় খুব তাড়াতাড়ি জন বিলির সাথে দেখা করতে আসবে এবং জন ডিলিঞ্জারকে ধরার জন্য এটিই হবে তাদের কাছে সবথেকে সঠিক সুযোগ। অন্যদিকে শিকাগোতে জন তাদের সেই পুরনো গোপন আস্তানায় আশ্রয় নেওয়ার জন্য যায়। তবে সেখানে তাকে থাকতে দেওয়া হয় না, কারণ এর আগে তারা শহরে ফ্র্যাঙ্ক নিটি নামে যে ব্যক্তির কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রসহ হাইস্পিড গাড়ি এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা পেত, তিনি নিজে থেকেই তাদেরকে আশ্রয় দিতে মানা করে দেয়। কারণ তারা জানে বর্তমানে সরকার এবং নানান গোপন সংস্থা সবকিছু ছেড়ে এখন জন ডিলিঞ্জারের পিছনে পড়ে রয়েছে। তাই তারা যদি কোনোভাবে তাকে সাহায্য করে তাহলে তারাও তার সাথে ফেঁসে যাবে। তো যাই হোক, এদিকে ডাইরেক্টর এডগার ও এজেন্ট পারভিসকে দেখানো হয়। ডাইরেক্টর খুবই হতাশ এবং রাগান্বিত হয়ে পারভিসকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দেয় যে সে যেন যেভাবেই হোক জন ডিলিঞ্জারকে গ্রেপ্তার করে, সেটা জীবিত বা মৃতও হতে পারে। এতে যদি তাকে জন ডিলিঞ্জারের পরিবারকেও গ্রেপ্তার করতে হয় তাহলে সেটাও যেন সে করে এবং এর জন্য সে যেন কঠোর পদক্ষেপ নেয়। কারণ ডিলিঞ্জার পুরো গভর্নমেন্টকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ব্যাংক ডাকাতি ও অপরাধ করেই চলেছে। সে মনে করছে সরকার তার কিছুই করতে পারবে না। এদিকে জন ডিলিঞ্জার তার নিজের খুশিতেই মেতে রয়েছে। সে একটি সিনেমা থিয়েটারে সিনেমা দেখার নামে তার পরবর্তী ডাকাতির পরিকল্পনা করে ফেলে। সে সেই সিনেমা হলে টমি ক্যারল নামের একজন নতুন সদস্যের সাথে দেখা করে, যে নিজেও একজন ডাকাত। তো যাই হোক, পরদিন ডিলিঞ্জার গ্যাং সিয়ক্স ফলস নামের একটি ব্যাংক লুট করার জন্য যায়। তবে ডিলিঞ্জারের সাথী বেবিফেস নেলসনের কথা অনুযায়ী সেই ব্যাংকে প্রায় $8 লক্ষ থাকার কথা ছিল, কিন্তু তারা সেখানে শুধুমাত্র $46,120 পায়। ইতিমধ্যে গোপন সূত্রে খবর পেয়ে এফবিআইয়ের এজেন্টরা ব্যাংকটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে, যার ফলে নেলসনের নজর হঠাৎই একজন পুলিশ অফিসারের উপর গিয়ে পড়ে। তাকে দেখা মাত্রই নেলসন তাকে গুলি করে হত্যা করে দেয়। তাই যখনই তারা ব্যাংকের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে তখনই চারিদিক থেকে এফবিআইয়ের এজেন্টরা তাদের উপর ফায়ার করতে শুরু করে দেয়। দুই পক্ষের ভয়ানক ফায়ারিংয়ে একটি গুলি জন ডিলিঞ্জারের হাতে এবং অন্য একটি গুলি তার নতুন সাথী টমির গায়ে গিয়ে লাগে।
সে সেখানে আহত হয়ে পড়ে যায়। তবে বাকি সকল সদস্যরা যেমন তেমনভাবে জনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সেখান থেকে তারা তাদের নতুন আড্ডায় গিয়ে পৌঁছায়, যেখানে রেড হ্যামিল্টন জনের আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। তবে জন এবং রেড নেলসনের উপর খুবই রেগে থাকে, কারণ নেলসন বলেছিল ওই ব্যাংকে প্রায় $8 লক্ষ রয়েছে, কিন্তু তারা শুধু পায় $46,120। তাই নেলসনের সাথে তাদের কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যার ফলে নেলসন তার প্রাপ্য টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। জন এবং রেড এবার বুঝতে পারে তাদের গ্যাং ধীরে ধীরে ভাঙতে চলেছে এবং তারা খুব তাড়াতাড়ি পুলিশের হাতে ধরা পড়তে চলেছে। অন্যদিকে এজেন্ট পারভিস জনের সেই আহত সাথী মানে টমিকে আহত অবস্থায় গ্রেপ্তার করে ফেলে এবং তাকে জেরা করে জন ডিলিঞ্জারের ওই গোপন আস্তানার ঠিকানাটি সম্পর্কে জানতে চায়। তবে সে জনের সম্পর্কে কিছুই বলতে রাজি হয় না, যার ফলে পারভিস তার উপর খুবই টর্চার করে এবং শেষমেশ যন্ত্রণা সহ্য করতে না পেরে সে জনের গোপন আস্তানার ঠিকানা তাদেরকে দিয়ে দেয়। এরপর সে তার দক্ষ কিছু এজেন্ট ও সাথে প্রচুর পরিমাণে মেশিনগান নিয়ে ওই ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছেই পারভিস পুরো জায়গাটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং সুযোগ পাওয়া মাত্রই ফায়ার করতে শুরু করে দেয়, যার ফলে জন জেনে যায় তাদের চারিদিক থেকে এফবিআইয়ের এজেন্টরা ঘিরে ফেলেছে। তাই সেও এবং তার বাকি কিছু সদস্যরা পাল্টা এফবিআইয়ের দিকে গুলি চালাতে থাকে। তবে বেশ কিছুক্ষণ গানফাইট হওয়ার পর জন বুঝতে পারে তাকে যদি বাঁচতে হয় তাহলে এখান থেকে তাদেরকে পালিয়ে যেতে হবে, নইলে সে এখানেই মারা যাবে। তাই জন এবং তার সবথেকে প্রিয় বন্ধু রেড হ্যামিল্টন বাড়ির পিছনের রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। কিন্তু দুইজন অভিজ্ঞ এজেন্ট চার্লস উইনস্টেড এবং ক্লারেন্স হার্ট তাদেরকে জঙ্গলের মধ্যে পালাতে দেখে। তাই তারা এবার তাদের পিছু করতে শুরু করে দেয় এবং দৌড়াতে দৌড়াতেই তাদের উপর ফায়ার করতে থাকে। এইভাবে একসময় এসে হঠাৎই একটি গুলি রেড হ্যামিল্টনের পিঠে গিয়ে লাগে এবং সে আহত হয়ে যায়। জন তাকে নিয়ে স্থানীয় একটি বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেই বাড়ির মালিককে ভয় দেখিয়ে সেখান থেকে একটি গাড়ি নিয়ে রেডকে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে সকল এজেন্টদের নজর যখন জন এবং রেড হ্যামিল্টনের দিকে ছিল, সেই সুযোগেই বেবিফেস নেলসন এবং জনের আরও দুইজন সাথী একটি গাড়িতে করে সেখান থেকে পালাতে থাকে। তবে এফবিআইয়ের এজেন্টরা এবার তাদের পিছু করতে শুরু করে এবং গাড়ি চলাকালীন একে অপরের মধ্যে খুবই ফায়ারিং হয়, যার ফলে একটি গুলি এসে বেবিফেস নেলসনের গাড়ির চাকায় লেগে গাড়িটিকে উল্টে দেয়। তবে তাও তারা যেমন তেমন ভাবে পালানোর চেষ্টা করে। তাই বাধ্য হয়েই পারভিস তাদের তিনজনকেই সেখানে গুলি করে হত্যা করে দেয়। ইতিমধ্যে জন রেড হ্যামিল্টনকে নিয়ে পাশের শহরেই একটি ডাক্তারখানায় গিয়ে পৌঁছায়। তবে রেড জনকে জানিয়ে দেয় সে যেন তাকে ছেড়ে চলে যায়, নইলে তার সাথে সেও মারা যাবে। কিন্তু জন তাকে ছেড়ে যেতে চায় না, কারণ জন অপরাধী হলেও খুব ভালো একজন বন্ধু ছিল। সে কখনো তার বন্ধুদের মধ্যে কাউকে বিপদে একা ছেড়ে যায়নি। তবে রেড তাকে জানায়, এখন আমার সময় হয়ে এসেছে, আমি মরতে চলেছি, কিন্তু তোমার এখনো জীবন পড়ে রয়েছে, বিলি হয়তো তোমার জন্য অপেক্ষা করে রয়েছে। এই কথা বলার সাথে সাথেই সে মারা যায়। অনেক চেষ্টার পরেও জন রেডকে বাঁচাতে পারে না, যার ফলে তার পুরো গ্যাংয়ের মধ্যে সেই শুধু একাই বেঁচে থাকে। কিন্তু এজেন্ট পারভিস জানত তাকে পুনরায় শিকাগোতেই ফিরে আসতে হবে, কারণ সে বিলিকে খুবই ভালোবাসত এবং তাকে নেওয়ার জন্য অবশ্যই তাকে শিকাগোতে আসতেই হতো। তো যাই হোক, তার ধারণাটাই ঠিক হয়। এক রাতে জন অন্ধকারে বিলিকে নেওয়ার জন্য শিকাগোতে ফিরে আসে। অন্যদিকে বিলি তার অ্যাপার্টমেন্টে জনের জন্যই অপেক্ষা করেছিল, কিন্তু সে বাইরে বেরোতে পারছিল না, কারণ বাইরে এফবিআইয়ের এজেন্টরা তাকে পাহারা দিচ্ছিল। তাই সে একটি পরিকল্পনা করে। সে তার মতোই একটি মেয়েকে তার ঘরে বসিয়ে রেখে চুপি চুপি একটি ওভারকোট পরে পিছনের গলি দিয়ে রাস্তায় বেরিয়ে আসে। ততক্ষণে জনও সেখানে এসে উপস্থিত হয়ে যায়, যার ফলে জন এফবিআইকে আরও একবার বোকা বানিয়ে বিলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অনেকদিন পর তারা একসাথে একটু ভালো সময় কাটাতে থাকে। জন তাকে জানায় সে শেষবারের মতো একটি ট্রেনে ডাকাতি করবে, যেখান থেকে সে প্রচুর পরিমাণে টাকা পাবে, এবং এরপর তারা দুইজনেই এই শহর থেকে অনেক দূরে কোথাও চলে যাবে। তবে এর জন্য বিলিকে কিছুদিনের জন্য একটি নতুন জায়গায় গোপনভাবে থাকতে হবে। তবে তারা জানত না এফবিআই তাদের উপর নজর রাখছে, যার ফলে পরদিন যখন জন তাকে একটি নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, তখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করা মাত্রই হঠাৎই এফবিআইয়ের এজেন্টরা বিলিকে গ্রেপ্তার করে ফেলে
কিন্তু তারা জানতো না জনও সেখানে উপস্থিত আছে। তাই তারা শুধু বিলিকে নিয়েই সেখান থেকে চলে যেতে থাকে। জন দূর থেকেই সকল কিছু দেখছিল। তার চোখে জল ছিল, কারণ সকলকে হারানোর পর শেষমেশ তার প্রিয় মানুষ বলতে বিলিই ছিল। কিন্তু এখন এফবিআইরা তাকেও জনের কাছ থেকে কেড়ে নেয়। তাই জন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর এফবিআই এজেন্টরা বিলির উপর খুবই টর্চার করে, কারণ তারা জানতে চায় জন কোথায়। তবে সে জনের সম্পর্কে কিছুই বলতে রাজি হয় না। ইতিমধ্যে এই খবর এজেন্ট পারভিসের কাছে পৌঁছে যায় যে একটি মহিলার ওপর খুবই নির্দয়ভাবে টর্চার করা হচ্ছে, যার ফলে সে রাগান্বিত হয়ে তৎক্ষণাৎ এফবিআই অফিসে পৌঁছে সকলকে ধমক দিয়ে বিলিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে জন তার আইনজীবীর সাথে দেখা করে, যাতে সে বিলিকে কোনোভাবে জেল থেকে ছাড়াতে পারে। তবে জন তার আইনজীবীর কাছ থেকে জেল থেকে লেখা বিলির দেওয়া একটি চিঠি পায়, যেখানে লেখা থাকে সে যেন তাকে ছাড়ানোর জন্য কোনো রকম চেষ্টা না করে, কারণ এমনিতেই সে অনেক বিপদের মধ্যে রয়েছে। তাই সে যেন কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকে। অন্যদিকে এজেন্ট পারভিস সেই প্রস্টিটিউট মহিলা অ্যানা সেজের সাথে দেখা করে এবং তার কাছে জন ডিলিঞ্জারকে ধরিয়ে দেওয়ার জন্য সাহায্য চায়, কারণ একমাত্র অ্যানা সেজের সাথেই জন ডিলিঞ্জার মাঝে মাঝে দেখা করত। তবে অ্যানা সেজ এই সকল কিছু শোনার পর পারভিসকে সাহায্য করতে মানা করে দেয়, যার ফলে পারভিস এবার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সহায়তায় তাকে আমেরিকা থেকে 48 ঘন্টার মধ্যে নাগরিকত্বহীন করে বাইরে বার করে দেওয়ার ধমকি দেয়। আর এটা শোনা মাত্রই অ্যানা পারভিসের কথায় অবশেষে রাজি হয়ে যায়। পরদিন ঠিক সেটাই হয়। জন ডিলিঞ্জার অ্যানা সেজের সাথে দেখা করতে আসে এবং সেই দিন সন্ধ্যায় তারা সকলে মিলে সিনেমা দেখার প্ল্যান করে। জনের সেখান থেকে যাওয়ার সাথে সাথেই অ্যানা এফবিআইয়ের সদর দপ্তরে ফোন করে এই সকল ঘটনা বিস্তারে জানিয়ে দেয়, যার ফলে এজেন্ট পারভিস ও তার বাকি সকল এজেন্টরা মিলে জন ডিলিঞ্জারকে ধরার এই মিশনটিকে সফল বানানোর জন্য পরিকল্পনা বানাতে থাকে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। জন সকলকে নিয়ে মুভি থিয়েটারে গিয়ে পৌঁছায়। অন্যদিকে থিয়েটারের বাইরে এজেন্ট পারভিস তাদের পরিকল্পনা মতো সকল এজেন্টদের তাদের নিজের নিজের পজিশন নিয়ে নিতে বলে এবং মুভি শেষ হওয়ার পর জন ডিলিঞ্জার যখন সিনেমা থিয়েটার থেকে বাইরে বেরিয়ে আসে, তখন চার্লস উইনস্টেড সুযোগ বুঝে পিছন দিক থেকে তার মাথায় গুলি করে, যার ফলে জন ডিলিঞ্জার সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে এবং 22শে জুলাই 1934 সালে মাত্র 31 বছর বয়সে শিকাগোর ইলিনয়ে বায়োগ্রাফ থিয়েটারের বাইরে জন ডিলিঞ্জারের মতো বিখ্যাত ডাকাত ও গ্যাংস্টার তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তবে সে মারা যাওয়ার আগে এজেন্ট চার্লস উইনস্টেডকে কিছু একটা বলে যায়। পরদিন এজেন্ট উইনস্টেড কারাগারে বিলির সাথে দেখা করতে যায়। তবে ততক্ষণে বিলি জনের মৃত্যুর খবর পেয়ে গেছিল। এজেন্টকে দেখার পর বিলি তাকে জানায়, আমি জানি তুমি জনকে হত্যা করেছ, তাহলে তুমি এখন কি দেখতে এসেছ, আমি ভালো আছি কি না? এটা শোনার পর এজেন্ট উইনস্টেড তাকে জানায়, জন মারা যাওয়ার আগে আমাকে কিছু একটা বলে গেছিল এবং সেটিই বলার জন্য আমি এখানে এসেছি। জন আমাকে বলে গেছিল বিলিকে গিয়ে বলবে বাই বাই ব্ল্যাকবার্ড। এটা শোনার পর বিলি কান্নায় ভেঙে পড়ে এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই কুখ্যাত ডাকাতের গল্প কাহিনী? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। আর আপনাদের কাছ থেকে একটি লাইক আশা রইল, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যদি আপনারা এইরকমই মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।